কলকাতার ময়দান, যাকে বলা হয় কলকাতার ফুসফুস, প্রচুর গাছ, অনেক অনেক অক্সিজেন। কলকাতার নোংরা জল প্রাকৃতিক উপায়ে এখানে পরিশোধন হয়, তাই পূর্ব কলকাতার জলাভূমিকে বলা হয় কলকাতার কিডনি। প্রতিদিন প্রায় 90 কোটি লিটার জল পরিশোধন করে। জাতীয় পরিবেশ আদালতের নির্ধারিত রেট অনুযায়ী 90 কোটি লিটার জল পরিশোধনে খরচ প্রায় 1600 কোটি টাকা। কিন্তু কলকাতায় এই পরিশোধন হয় প্রাকৃতিকভাবে, তাই 1 পয়সাও খরচ হয় না। পূর্ব কলকাতার জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয়, তার একটাই কারণ যে বর্জ্য জলটা পরিশোধন করবার কোনো জায়গা তো আমাদের নেই, সেটা একমাত্র ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডই করে। এরকম গুরুত্বপূর্ণ জলাভূমি ধ্বংস করা হচ্ছে। জলাভূমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতার জলাভূমিকে খেয়ে ফেলছে। কলকাতা এক বিরল শহর, কারণ এই শহর জল পায় গঙ্গা থেকে, আর বর্জ্য জল পরিশোধন হয় পূর্ব কলকাতার বিশাল জলাজমিতে। চলতি কথায় ভেড়ি, আসলে কলকাতার ভৌগোলিক কিডনি। দিনে 980 মিলিয়ন লিটার বর্জ্য রিসাইকেলড হয়। এবারে এটার উৎসটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে, যখন গঙ্গাকে বাঁচানোর জন্য ব্রিটিশার্সরা দুটো খাল ঠিক করেছিল, যেটা আমরা বাগজোলা খাল বলি, কেষ্টপুর খাল, সেইগুলো দিয়ে পুরো বর্জ্যটা যাতে ইস্টের দিকে যায়। যখনই গঙ্গাতে ওই জোয়ারটা আসতো, সেই সময় ওরা গঙ্গার গেট খুলে দিলে মনে করেছিল যে বর্জ্যটা সেখানে ভেসে বেরিয়ে যাবে, তাই হতো ইস্টের দিকে। কিন্তু এই খালগুলো পুরোপুরি ডিফাঙ্ক্ট হয়ে গেল। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। এই যে 980 মিলিয়ন লিটার বর্জ্য যাচ্ছে পূর্ব কলকাতার জলাভূমিতে, সেটা রিসাইকেল করবার আমাদের কাছে কোনো ব্যবস্থাই নেই। কলকাতার বর্জ্য জলকে সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির সাহায্যে খাদ্য হিসেবে ব্যবহার করে শৈবাল ও মাছেরা। এভাবেই কলকাতার বর্জ্য জল প্রাকৃতিকভাবে পরিশোধন হয়। যে জলটা এসে বর্জ্য জলটা পড়ছে, সেটা প্রায় 1 মাস ওখানে থাকলে পরিশোধিত হয়ে যায় সূর্যের আলোতে। সেখান থেকে যে অণুজীব, যেগুলো প্ল্যাঙ্কটনস যেগুলো তৈরি হয়, সেগুলোই কিন্তু মাছের খাদ্য। জমিটাকে অন্য কাজে ব্যবহার করতে হবে। সেখান থেকেই কিন্তু এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এটা রাজনীতি নয়, এটা বস্তুতন্ত্রের যে পরিবর্তন, যেটা আমাদের অজ্ঞ মাথাতে ঢোকেনি, সেইখান থেকে এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টটা দিয়ে খালগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু পূর্ব কলকাতার জলাভূমির যে সিল্টটা, পলি যেটা, সেটা পরিষ্কার করা হয়নি। তার ফলে কি হয়েছে, খালটা ডিপ হয়ে গেছে, পূর্ব কলকাতা জলাভূমির বেডটা উঠে গেছে। তাহলে তো ন্যাচারালি ওয়েটল্যান্ড যেটা, সেটা তো শুকনো হয়ে যাবে, এবং তাই ঘটছে। তাই দিনের পর দিন খুব দ্রুততার সঙ্গে শেষ হচ্ছে কলকাতার কিডনি। বিশেষজ্ঞরা বলছেন আর মাত্র 5 থেকে 7 বছর, তারপর এই কিডনি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আর থাকবে না। বাড়বে দূষণ, বাড়বে গরম, অতিরিক্ত জল কোথায় যাবে? শহরের বজ্র পদার্থ কোথায় গিয়ে পড়বে? প্রাকৃতিক নিয়মেই এই ইস্ট কলকাতার জলাভূমিতে বজ্র পদার্থগুলো রিসাইকেল হয়। সেটা বন্ধ হয়ে গেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। তাই রাজনীতির জায়গায় থাকুক, সচেতনতা ফিরুক মানুষের, বেঁচে উঠুক কলকাতার কিডনি। কারণ কিডনি সুস্থ না থাকলে মানুষ থাকবে কি করে সুস্থ? ক্যামেরায় সুব্রত জানার সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। এখনো বাঁচানো যেতে পারে এই জলাভূমি, কিভাবে? বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন। পূর্ব কলকাতার জলাজমি, কলকাতার কিডনি। মহানগরের নোংরা জল প্রাকৃতিকভাবে পরিশোধন করে দেয়। এই জলাজমি এখন বিপদের মুখে। দিনের দিন জবরদখল, জলাজমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল? এই তো, হ্যাঁ, পুরো হ্যাঁ, এই যে কারখানা, হ্যাঁ, সব জলা তো ভেড়ি ছিল, জলা। তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়। পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে পূর্ব কলকাতার জলাজমির বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। কলকাতার বর্জ্য জল আর পরিশোধন করা যাবে না। প্রচুর কার্বন এবং মিথেন গ্যাস বেরোবে। কলকাতায় গরম আরো বাড়বে। এই ওয়েটল্যান্ডটার এটাই চরিত্র যে বর্জ্য জলকে রিসাইকেল করবার ক্ষমতা রাখে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা ম্যাট্রিক্স, একটা বাস্তুতন্ত্র, সেইটা চলে যাবে। আর 5 থেকে 7 বছর পরে এটার কোনো ফাংশন বলার মতো তো থাকবেই না। উল্টে হিতে বিপরীত যেটা হবে, সেটা হচ্ছে এটা একটা এমিশন হাব হয়ে যাবে। অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বন এবং মিথেন
নির্গমন হবে এখান থেকে। কলকাতার টেম্পারেচার এখন আপনারা সবাই বলছেন যে খুব গরম, খুব গরম, আরো গরম বাড়বে। আমি জানি না এর পরের 1 দশকের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে এখনো সময় আছে, এখনো এই জলাভূমিকে বাঁচানো যেতে পারে, ঠিক যেভাবে বাঁচানো গিয়েছে বিহারে। বিহারে জামুই জেলায় রয়েছে বিশাল জলাজমি, প্রায় 1100 হেক্টর এলাকা জুড়ে। এই জলাজমি এবং এর সংলগ্ন এলাকায় 150টিরও বেশি প্রজাতির প্রাণী থাকে। এই জলাজমিকে বাঁচাতে নাগি এবং নকটিতে অভয়ারণ্য তৈরি করা হয়েছে। এখন এই দুটি অভয়ারণ্যের মধ্যে রয়েছে জলাজমি। বিহারের মতন জায়গাতে গত 5 বছরে 6টা রামসার সাইট হয়েছে, বাড়ছে, এবং তারা কিন্তু প্রত্যেকটা রামসার সাইটকে যাতে সুপরিকল্পিতভাবে গুছিয়ে রাখা যায় তার ব্যবস্থাপনায় নজর দিচ্ছেন। এখনো যদি আমরা কার্বন ফাইন্যান্স, যে একটা জলাভূমির কার্বন নির্গমন যেমন সে আটকাতে পারে তেমনি সে নির্গমন করতেও পারে, এই আটকানোর যেটাকে কার্বন সিকুয়েস্ট্রেশন বলা হয়, সেইটাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে তো বিদেশ থেকে প্রচুর টাকা ফান্ডিং হতে পারে এখানে। এবং বায়োডাইভার্সিটি ক্রেডিট মেকানিজম যেটা এখন শুরু হয়েছে, সেখান থেকেও রাজ্য সরকার প্রচুর ফান্ড পেতে পারে। এই ফান্ডগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে মনে হয় যে এখনো কিছুটা হয়তো কিছু করা যেতেও পারে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। আর দূষণ বাড়লে কি হবে? ভারতের আর্থিক বৃদ্ধিতে বড় বাধা হচ্ছে দূষণ। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা, যা এখন ভারতীয় অর্থনীতির কাছে বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও দেশ কি গতিতে এগোচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে সেটা বোঝানোর চেষ্টা করছে ভারত। এরই মাঝে আসরে গীতা গোপীনাথ, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ গীতা। গীতা গোপীনাথের মতে ভারতীয় অর্থনীতির সবচেয়ে বড় বাধা দূষণ। শুল্কের সমস্যা আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু পরিবেশ দূষণ অর্থনীতিতে যে ক্ষত তৈরি করে তা গভীর এবং দীর্ঘমেয়াদী। ভারতের আর্থিক বৃদ্ধিতে দূষণের ধাক্কা শুল্কের প্রভাবকেও ছাপিয়ে যাচ্ছে। Pollution is a challenge in India, and if you look at the impact of pollution on the Indian economy, it is far more consequential than any impact of any tariffs that have been put on India so far. হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক গীতা গোপীনাথের মতে দূষণের জেরে শুধু পরিবেশকে মূল্য চোকাতে হয় না, দেশের আর্থিক বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং নাগরিকদের স্বাস্থ্যেও প্রভাব পড়ে। দূষণ কর্মীদের উৎপাদনশীলতা কমায়, চিকিৎসার খরচ বাড়ায়, আর্থিক কর্মকাণ্ডের গতি স্লথ করে, যা দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে আর্থিক বৃদ্ধিকে টেনে নামায়। ভারতের দূষণ যে কোন পর্যায়ে পৌঁছেছে পরিসংখ্যান দিয়ে তা তুলে ধরেন গীতা। বলেন, 2022 সালে করা বিশ্ব ব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী দূষণের জেরে প্রতি বছর ভারতে প্রায় 1,70,00,000 মানুষ মারা যান, যা ভারতে মোট মৃত্যুর প্রায় 18%। I think even from any international investor's perspective who's thinking of coming in and putting up a shop in India, if you have to live there and you have the environment is not of the kind that you feel that, okay, this is going to be consequential for your health, it holds you back. And obviously, not to say, but all the Indians that are living in this kind of pollution. So addressing that on a war footing is critical. I mean, this has to be a top mission for India. ভারতে দূষণের প্রায় মুখ হয়ে উঠেছে নয়াদিল্লি। দিল্লির দিলে দূষণের বিষ। এর জন্য এখন বিজেপির দিকে আঙুল তোলে বিরোধীরা, কারণ তাদের যুক্তি, কেন্দ্র, রাজ্য এবং দিল্লি পুরসভা সব জায়গাতেই তো ক্ষমতায় বিজেপি, তাদের তো দায় নিতেই হবে, যা মানতে নারাজ পদ্ম শিবির। দূষণ নিয়ে এভাবেই ভারতে চলে তরজা। এবার সেই দূষণ ইস্যু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো আন্তর্জাতিক মঞ্চে উঠে এলো। গীতা গোপীনাথের মতো অর্থনীতিবিদ সতর্ক করে দিলেন ভারতকে। বাজার অর্থনীতির সাথে পরিবেশ কিন্তু একটা ভীষণ একটা ইন্টারকানেক্টেড বিষয়। এটার পুনর্মূল্যায়ন বারবার করতে হবে। আমরা হয়তো ভাবতে পারি এটা প্রাথমিকভাবে অনেকটা বেশি খরচা, কিন্তু এই বিনিয়োগটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু অর্থনীতিভাবে অনেক বেশি চাঙ্গা রাখবে।
নিউজ 18 বাংলা। কিন্তু মাফিয়া যারা, তারা কি আর এইসব বোঝে? দেখুন, সরকারি গাছ চুরি করছে, তাতে বনাধিকারিক বাধা দিতে গিয়েছিলেন, তারপরে সেই বনাধিকারিকের অফিসে ঢুকে হামলা, মাথা ফাটিয়ে দেওয়া হলো। হ্যাঁ, মালদার ঘটনা। গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় আক্রান্ত বন দফতরের আধিকারিক। এরা কারা অভিযুক্ত? কথা বলবো, সরাসরি চলে যাব। মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক। একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে, অত্যন্ত গুরুতর অপরাধ এবং এই ঘটনা খুব বেশি দেখাও যায় না। যে অভিযোগ সামনে এসেছে মালদার চাঁচলের বন দপ্তর থেকে, যেখানে চাঁচলের বন দপ্তরের রেঞ্জ অফিসার দুলাল সরকার, তাকে দপ্তরের মধ্যে আক্রান্ত হতে হলো কাঠ মাফিয়াদের হাতে। গোটা ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়েছেন, মাথায় একাধিক আঘাত রয়েছে, সেলাই পড়েছে, এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। যেটা অভিযোগ, 10টি ইউক্যালিপটাস গাছ রাস্তার ধারে পূর্ত দপ্তরের জমিতে সেগুলি কাঠমাফিয়ারা কেটে নিয়েছিল। এই নিয়ে পূর্ত দপ্তর অভিযোগ করলে বন দপ্তর তদন্তে নামে এবং কয়েকজন এই কাঠমাফিয়ার বিরুদ্ধে এসে সাক্ষ্য দেন। আর যারা সাক্ষ্য দিয়েছেন তাদের সম্পর্কে জানতে, কি সাক্ষ্য দিয়েছেন দেখতে আসেন এই মনিরুল, মূল অভিযুক্ত, এবং সেখানে যাদের বয়ান রয়েছে সেই লিখিত বয়ান ছিঁড়ে ফেলেন তিনি, অভিযোগ। তারপরে বন আধিকারিকের সঙ্গে তার বচসা বাদে এরপরে তিনি চড়াও হন। পুলিশ বড়সড় কোনো পদক্ষেপ করবে না? পুলিশ ধরার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে না? একদমই, দেখো যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে, এই অন্যতম অভিযুক্ত মনিরুলকে আটক করেছে পুলিশ, এমনটাই সর্বশেষ খবর আসছে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে মালদার চাঁচল থানায়, এবং কি পরিস্থিতিতে পুরো ঘটনা হয়েছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। বাকি অভিযুক্তদেরকেও দ্রুত আটক বা গ্রেফতার করা হবে, এমনটাই পুলিশ। বেশ, মূল অভিযুক্ত মনিরুলকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারা এর সঙ্গে জড়িত। মূল অভিযুক্ত মনিরুল, তাকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আর কারা জড়িত তা দেখা হবে। পিডব্লিউডির গাছ কেটে নেওয়া হয়, সেটার ইনভেস্টিগেশন করার জন্য আমাদেরকে পিডব্লিউডি থেকে চিঠি করা হয় যে মনিরুল গাছগুলো বেআইনিভাবে গাছগুলো কিনেছে, কোনো পারমিশন না করে সে গাছগুলোকে অবৈধভাবে কাটে। ঢুকেছিল 3জনের মধ্যে 2জন অ্যাটাক করে, মনিরুল ইসলাম ও মনিরুল ইসলামের ছেলে। নিচে ফেলে দিয়ে চায়ের বাসন দিয়ে ওর ছেলে আমার মাথা ফাটিয়ে দেয়। কদিন আগে পিডব্লিউডির 10টা ইউক্যালিপটাস গাছ চুরি হয়। পিডব্লিউডি অফিসার আমাদেরকে চিঠি করেন। সেই ইনভেস্টিগেশনটা করার পর মনিরুল ইসলাম উনি নাকি গাছগুলো কেটেছেন। আমি আমার বড়বাবু রেঞ্জ অফিসার দুলাল সরকার, চাঁচল রেঞ্জ অফিসার বসেছিলাম অফিসে। সেই সময় মনিরুল ইসলাম আরেকজন একটা ছেলে মিনসারুল, 2জন আসেন, বয়ানটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলার পর বরাবর গায়ে হাত দেন, চড়াও হন। চায়ের সসপ্যান ছিলেন স্টিলের, সেটা দিয়ে মাথায় আঘাত করা হয়। উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারা ইনভলভ স্যার কিছু পেয়েছে? আমরা একটা কমপ্লেন পেয়েছি, আমরা অ্যালিগেশনকে ভেরিফাই করব, যে বা যারা যুক্ত থাকবে তার এগেইনস্টে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবার ইভিএমে থাকবে প্রার্থীর, যে কোনো দলের যে কোনো প্রার্থীর রঙিন ছবি। এই উদ্যোগ নির্বাচন কমিশনের। আপনার ইভিএমে এবার আপনার পছন্দের প্রার্থীর ছবি থাকবে। কেন এই উদ্যোগ নিতে হলো নির্বাচন কমিশনকে? কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশন চায় স্বচ্ছভাবে ভোট এবং ভোটারদের ভোট দিতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই উদ্যোগ। আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই সিদ্ধান্ত, যেখানে ইভিএম এ রঙিন ছবি ব্যবহার করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। শুধু তাই নয়, ছবিটি এমন ভাবে থাকবে যাতে ভোটারদের তাদের প্রার্থীকে চিনতে সুবিধা হয়। এতদিন সাদা কালো ছবি ব্যবহার করা হতো, তার বদলে এবার রঙিন ছবি ব্যবহার করার সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে। পাশাপাশি যে ক্রমিক নম্বরটি লেখা থাকবে সেটিও বড় বড় অক্ষরে লেখা থাকবে, যাতে ভোটারদের বুঝতে না কোনো রকম অসুবিধা হয়। জাতীয় নির্বাচন কমিশন চায় যে ভোট সাধারণ মানুষ তাদের মতামত দেন, সেই ভোট যাতে স্বচ্ছভাবে হয় এবং ভোটকে কেন্দ্র করে যাতে কোনো রকম ভবিষ্যতে অভিযোগ না ওঠে, সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই সিদ্ধান্ত। বেশ, हमारे जो कैंडिडेट्स चुनाव लड़ते हैं वो भी एक बड़े स्टेक होल्डर्स होते हैं,
तो कई बार उनकी शिकायत आती थी कि जो हमारा फोटो लगता है वो इतना पुराना होता है या ब्लैक एंड व्हाइट में होता है कि हमारे मतदाता हमको पहचान ही नहीं पाते हैं ईवीएम में। तो उसको दूर करने के लिए कैंडिडेट्स के लिए पहली बार कलर्ड फोटो का इस्तेमाल होगा आसाम में, और साथ ही साथ ईवीएम में जो सीरियल नंबर होता है और जो नाम का फॉन्ट होता है वो भी बड़े अक्षरों में होगा। এর আগেই সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হোয়াটসঅ্যাপ চ্যাটে নির্দেশ নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে, সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন এন্ড কন্ট্রাডিকশন। বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন হু আর রানিং দ্য কমিশন থ্রু এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। মঙ্গলবার চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, এসআইআর এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন স্পেশাল রোল অবজারভার। অভিষেক শেয়ার করেছেন একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট, সেখানে সি মুরুগানের নাম। এই স্ক্রিনশট শেয়ার করে অভিষেক নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নির্বাচন কমিশন কি মনে করছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যাবে? নির্বাচন কমিশন বারবার স্বচ্ছতা বজায় রাখার কথা বলেছে। নির্দেশিকার ক্ষেত্রে অফিসিয়াল চ্যানেল বা সঠিক লিখিত পদ্ধতি ব্যবহার করতে বলেছে। এরপরেও হোয়াটসঅ্যাপেই নির্দেশ দেওয়া হচ্ছে। মাইক্রো অবজারভারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন স্পেশাল রোল অবজারভার সি মুরুগান। তাঁর উদ্দেশ্য আরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজারভারদের ভূমিকা সাহায্য করা, তাহলে আদালতের নির্দেশ অগ্রাহ্য কার নির্দেশে? নানা সময় অভিযোগ উঠেছে, কমিশনের কাজে ভুল থাকলে জুনিয়র অফিসারদের বলা হচ্ছে লিখিতভাবে জানান। এছাড়াও হোয়াটসঅ্যাপে নানা রকম নির্দেশ দেওয়া হচ্ছে, সরকারি নির্দেশ লিখিতভাবে দেওয়া হচ্ছে না। এ নিয়ে সুপ্রিম কোর্টেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। Election Commission, WhatsApp Commission. WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. They are all Government of India officials. They are not allowing the people. Let the matter. They are not allowing the officials. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. এবার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট শেয়ার করে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সকালে অভিষেকের আক্রমণ, বিকেলে কমিশনের তৃণমূল। এই মেসেজের মধ্যে দিয়ে এক ধরনের সুপ্রিম কোর্টকে যেমন বুড়ো আঙুল দেখানো, তেমনি বাংলা বা বাঙালিকে কি করে অপদস্থ করা যায়, কি করে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাম এক 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 করে কাটা যায়, পুরোটা একটা বিজেপি প্লয়। এর পেছনে কাজ করছে। ওরা ভেবেছিল যেটা মহারাষ্ট্রে হবে, হয়েছে, যেটা বিহারে হয়েছে, সেটা হরিয়ানায় হয়েছে, এটা বাংলাতেও করতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। কলকাতার সিটগুলোতে তো আরো বেশি বেশি করে নাম বাদ পড়েছে। সি মুরুগান একজন আইএএস অফিসার, তাকে আজ অব্দি ডিএম হতে দেয়নি, শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবেন বসবেন বলে। সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে। নিউজ 18 বাংলা। ভোটের বঙ্গে ফের অমিত শাহ। আর সরাসরি রাজনৈতিক কোনো কর্মসূচি নয়, কৌশলে কি হিন্দুত্বে শান অমিত শাহ। আজকে মায়াপুরে গেলেন, ইসকনে গেলেন, ইসকনের মন্দির পরিদর্শন করলেন, ইসকনের সাধু সন্তদের সঙ্গে কথা বললেন। মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে গেলেন। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর 152তম আবির্ভাব দিবসে অনুষ্ঠানে যোগ দিলেন। শাহর মুখে বারবার শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যর নাম, শাহী আধ্যাত্মিক বার্তায় হরিচাঁদ গুরুচাঁদের নামও। मुझे भरोसा है कि नदिया की ये भूमि पर चैतन्य महाप्रभु जी ने स्वयं लीला करी है। वहां पर अब भक्ति मार्ग का एक बहुत बड़ा प्रचार का केंद्र बन रहा है और जागृत स्थान भगवान नरसिंह का यहाँ पर है। मुझे विश्वास है कि भगवान नरसिंह हम सब पर जरूर कृपा करेंगे और 2047 तक हम विकसित भारत और सनातन का संदेश पूरे विश्व में पहुंचाने में सफल होंगे। মিনাখায় বিজেপির অফিসে হামলা,
বিজেপির অফিসে মিটিং চলাকালীনই হামলার অভিযোগ, বাইক ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। মিনাখা উত্তেজনা ছড়ায় মিনাখায়। উত্তর 24 পরগনার মিনাখায় উত্তেজনা, বিজেপির অফিসের বাইরে বাইক ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। উজ্জ্বল মাইতি দেখে এই সাইফুদ্দিন আবার আসছে রিঙ্কু দি মুখ দেখো পুলিশকে ফোন করেছে কেউ? ভারতীয় জনতা পার্টির কার্যক্রম চলাকালীন গৃহ সম্পর্ক অভিযানে সেখানে তৃণমূল কংগ্রেসের এবং আইব গাজীর কিছু উগ্র দুষ্কৃতীরা এসে আমাদের মণ্ডল সভাপতি সহ বিজেপির কার্যকর্তাদের উপরে যে বর্বরচরিত হামলা চালিয়েছে, বাইক থেকে শুরু করে ভাঙচুর করেছে, তীব্র নিন্দা জানায়। পুলিশ দলদাসের পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। এই তো আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, সবাই আছে, ওরাও তো ওদের মতো মিটিং করছে, ওরা সব করছে, কোনো কিছু অসুবিধা নেই, সবই তো ঠিকঠাকই আছে, কোনো আমি তো জানি না। তো একেবারে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে একেবারে দুষ্কৃতী, যারা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী, একেবারে বাইরে থেকে হামলা চালিয়েছে, বাইক ভাঙচুর করেছে, মারধর করেছে, ঘরে বন্দি করে রেখে। থানার কাছাকাছি আছি, এই তো এখানে বসে দোকানে বসে চা খাচ্ছি, আমাদের সব কর্মীরা এখানে বসে করছে, ওরাও মিটিং করছে আনন্দ করে, এখানে কোনো সমস্যা নেই। তো আমরা সর্বতভাবে একসঙ্গেই থাকি এখানে। কুলটিতে তৃণমূল বিজেপি হাতাহাতি, আম্বেদকরের মূর্তি বসানো নিয়ে একেবারে ব্যাপক উত্তেজনা, মারামারি। দেখুন সেই ছবি, কুলটির ছবি। আসানসোলের কুলটির নিয়ামতপুরের ঘটনা। নিয়ামতপুর ইস্কো রোডের পাশে মূর্তি বসানোর উদ্যোগ, একই জায়গায় মূর্তি বসানো নিয়ে দুপক্ষের ঝামেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুলটি থানার বিশাল পুলিশ। আমরাই আগে প্ল্যানিংটা করেছিলাম, ওরা প্ল্যানটা হাইজ্যাক করার চেষ্টা করছিল। আম্বেদকরের সৃষ্টিটাকে মানতে হবে, সংবিধান মানতে হবে, কনস্টিটিউশন মানতে হবে, দেশের গণতন্ত্রটা মানতে হবে। বিজেপি কি সেটা মানে? আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল আমাদের এই অঞ্চলে বাবা সাহেবের একটি মূর্তি আমরা স্থাপন করব। আগামী 14 এপ্রিল বাবা সাহেবের 135তম জন্মদিন উপলক্ষে আমাদের এখানে বাবা সাহেবের মূর্তি উদ্ঘাটিত হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকার দেশের যা পরিস্থিতি করে রেখেছে, তাই এই মুহূর্তে বাবা সাহেবকে আমাদের প্রতি মুহূর্তে দরকার। আমরা চিঠি করেছি, আশা করি অনুমতি পাবো। এরা বাবা সাহেবের বিরোধী লোক, যারা ওখানে একটা ফটো বসাচ্ছে, ওখানে বড় পোডিয়াম লাগিয়ে 6 ফুটের মূর্তি সেল লাগাচ্ছে, এতে আমাদের ওর বিজেপির কিছু যাওয়া আসা নেই। বিজেপি করে নেই, এটা সেল করছে। আমরা আপিল করেছিলাম সেল ম্যানেজমেন্টকে এটা করতে, তারা CSR ফান্ড থেকে এটা লাগাচ্ছে। এতে তো পার্টি জল ঘোলার কোনো প্রশ্ন নেই। প্রশাসনকে জানিয়ে দিয়েছি, এভাবে যদি করেন বিজেপি নয়, ওই SC সমাজের লোক আসবে, তারা বুঝবে কিভাবে খেলা হয়। আর হুগলিতে বিজেপির গোষ্ঠীকন্দল, যুব মোর্চার সভাপতিকে মানতে নারাজ। আর এই নিয়েই গন্ডগোল, এই নিয়ে যুব মোর্চার সভাপতিকে মানতে নারাজ বিজেপি জেলা অফিসের কর্মীদের একাংশের ক্ষোভ। হুগলি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সোমবুদ্ধ দত্ত 2021-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ। দলের যুব সংগঠনের দায়িত্ব দেওয়ায় দলের একাংশের ক্ষোভ। পরিবর্তন যাত্রা নিয়ে বৈঠকের আগে বচসা। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় বিজেপি নেতৃত্বকে। এটা যদি কোনো এরকম কিছু হয়ে থাকে, এটা আমাদের সাংগঠনিক বিষয়। আমাদের মাননীয় জেলা সভাপতি আছেন, রাজ্য সভাপতি আছেন, ওনারা বিষয়টা দেখবেন। এবার কে পদ পেলো কে পেলো না, কাকে পদ দেওয়া হলো কাকে দেওয়া হলো না, ওটা নিয়ে কি গন্ডগোল রাজ্য বুঝবে, কেন্দ্র বুঝবে? আরে বাবা, বাড়িতে 5টা ভাই থাকে, একটা ভাইকে কম বেশি কিছু বাবা দিলে দ্বিতীয় ভাইটা বলে এটা কেন তুমি বেশি দিলে, এটা হবে না? হবেই তো, কাউকে বেশি দিচ্ছে কাউকে কম দিচ্ছে, এদিক ওদিক হতে পারে, এই নিয়ে আমরা বুঝবো। ভোট আসছে বঙ্গে, সাদা থানও এলো। পদ্ম নেতার বাড়ির সামনে সাদা থান, রজনীগন্ধার মালা।
একেবারে হুমকি হিসেবে ধরা হচ্ছে, হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রাণনাশের হুমকি। থান, মালা, ধূপকাঠি, নানুরের বাসাপাড়া অঞ্চলের ঘটনায় চাঞ্চল্য। সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। ভয় দেখাতেই এই কাজ দাবি রামকৃষ্ণ মণ্ডলের। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। এতে একটা সাদা থান ভরা আছে, একটা মিষ্টির প্যাকেট ভরা আছে, একটা রজনীগন্ধা ফুলের মালা আর একটা ধূপকাঠি প্যাকেট। হয়তো কোনো সন্ত্রাসী পরিকল্পনা বা আমাকে মারার হুমকি, যে বিজেপি যাতে না করি সেই কারণে হতে পারে। কে করবে, হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে। তৃণমূল ভয় পেয়েছে, তাই আমাদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছে। আমি দেখলাম একটা থলেতে সাদা থান ভরা রয়েছে, রজনীগন্ধা ফুলের মালা রয়েছে, আর এক প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট। কি কারণ নেবে, কারণটা তো বলতে পারছি না। রাত্রেবেলা দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না। আমি ভয় তো লাগছি, আতঙ্কে আছি। কারো বাড়িতে সাদা থান ধূপকাঠি দিয়ে আসা হয়েছে, এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। যে 26শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। তাদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে ধর্ম। এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল 0 হবে।